আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ক্লাসে। আজকে হচ্ছে আমরা নার্সিং ভর্তি প্রস্তুতির সাধারণ বিজ্ঞান যে পার্টটা আছে তোমাদের ডিপ্লোমা সেকশনের, সেগুলো নিয়ে হচ্ছে ডিসকাস করবো আর কি। কেমন? ওকে, তোমাদের এই পুরো ক্লাসটা একসাথে নেওয়ার জন্য আমি ইলিয়াস ভাই আছি তোমাদের সাথে পুরো সময়টা জুড়ে। ভাই বর্তমানে পড়াশোনা করছি বুয়েটের ট্রিপল ডিপার্টমেন্টে। কেমন? তোমাদের যে সাধারণ বিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, যেগুলো তোমাদের হচ্ছে বিগত বছরের বিভিন্ন সময় ভর্তি পরীক্ষাতে আসছে, সেগুলো হচ্ছে আমরা একদম চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে ডিটেলস আলোচনা করবো আর কি। ঠিক আছে? ওকে, আই গেস দেখা গেছে কি যে কোনো একটা ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে কি করতে হয় বলতো, যে সেই পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আছে সেটা সম্পর্কে হচ্ছে আলোচনা করতে হয়। পাশাপাশি তুমি যখন রিভিশন নিতে মানে করতে যাবা, তখন দেখা গেছে যে ওই প্রশ্নগুলো আবার ভালো করে দেখতে হয়, কারণ ওই প্রশ্ন এবং ওই ধরনের প্রশ্ন হচ্ছে আসলে দেখা গেছে তোমাদের পরীক্ষাতে আসতে পারে। হ্যাঁ, এখন একটা প্রশ্ন অ্যানালাইসিস করে পড়ার সময় শুধুমাত্র বিষয়টা যদি এমন না হয় যে তুমি জাস্ট ওই প্রশ্নটার অ্যান্সার দেখে চলে গেলা, ঠিক আছে, পাশাপাশি যে আরো কি কি ধরনের হচ্ছে প্রশ্ন হতে পারে ওইটা থেকে, বা ওইটার অন্যান্য অপশন গুলো আসলে কি বুঝায়, সেগুলো কিন্তু হচ্ছে আমাদের খুব ভালোভাবে দেখা গুরুত্বপূর্ণ আর কি। ঠিক আছে? ওকে, সো তোমরা সাথে থাকো, আমরা আজকে ফুল টাইমটা ধরে এই যে জিনিসটা আছে আর কি, ঠিক আছে, এটা নিয়ে পুরোটা নিয়ে ডিসকাস করবো আর কি। কেমন? ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে আর কথা না বাড়াই হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করে ফেলি আর কি। কেমন? আচ্ছা, সো আমরা হচ্ছে একটু সামনে আগাই। এখানের মধ্যে বেসিক্যালি তোমরা হচ্ছে টপিক অ্যানালাইসিস দেখতে পাইতেছো, ঠিক আছে। এই টপিক অ্যানালাইসিসটা নিয়ে আমরা পরে হচ্ছে ইন ডিটেলস আবার ডিসকাস করব। আগে হচ্ছে আমরা একটু প্রশ্নগুলো দেখে আসি আর কি। ঠিক আছে? ওকে, শুরুতে হচ্ছে আমাদের আছে ভৌত জগৎ। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে যেহেতু হচ্ছে তোমার বেশিরভাগ প্রশ্নই হচ্ছে একদম মুখস্থ গোছের, ঠিক আছে, তো এখানে হচ্ছে এভাবে করে এটার প্রশ্ন রাখা হয় নাই। তোমরা হচ্ছে যে জিনিসটা করবা সেটা হচ্ছে যে এই জায়গাটা থেকে বা এই চ্যাপ্টারটা থেকে যে প্রশ্নগুলো হচ্ছে তোমাদের বিগত বছরের পরীক্ষাতে আসছে, সেটা খুব সুন্দর করে নিজেরা হচ্ছে একটু দেখে ফেলবা। হ্যাঁ, একদমই মুখস্থ গোছের কোশ্চিন আসে, সেগুলো তোমরা দেখলেই হচ্ছে পারবা আর কি। ঠিক আছে? ওকে, তারপরে দেখো পরের চ্যাপ্টার আমরা হচ্ছে গতি এবং বল, এটা নিয়ে হচ্ছে একটু ডিসকাস করি। দেখো কি বলতেছে। প্রথম কোশ্চেন, সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল হচ্ছে কোনটি? সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল হচ্ছে আবর্তিক ঘর্ষণ আর কি। হ্যাঁ, কোন ঘর্ষণটা কি বোঝায় আমি তোমাদের একটু বুঝে দেওয়ার চেষ্টা করি। আবর্তিক ঘর্ষণ মানে হচ্ছে যে কোনো কিছু ঘুরে ঘুরে যাওয়ার সময় যে ঘর্ষণটা হয় সেটাকে বলা হয় হচ্ছে আবর্তিক ঘর্ষণ। হ্যাঁ, যেমন মনে করো কি বলে যে হচ্ছে যে মনে করো কোনো একটা মানে গাড়ির হচ্ছে কি বলে পেছনের চাকা মনে করো টায়ারের মানে ইয়ের মধ্যে কাদার মধ্যে আটকে গেছে, তখন ওইখানের মধ্যে তুমি যে ঘর্ষণটা দেখবা সেটাকে আমরা বলতে পারি হচ্ছে আবর্তিক ঘর্ষণ, মানে ঘোরার সময় যে ঘর্ষণটা সেটাকে আবর্তিক ঘর্ষণ বলে আর কি। ঠিক আছে? আর যখন মনে করো কোন একটা কিছু স্থির আছে, যেমন মনে করো যে একটা গাড়ি দাঁড়ায় আছে, তখন যে ঘর্ষণটা সেটাকে বলা হয় স্থির ঘর্ষণ। আর গাড়ি মনে করো গতিশীল অবস্থায় চলতেছে, তখন যে ঘর্ষণটা হয় সেটাকে বলা হয় গতীয় ঘর্ষণ। হ্যাঁ, আর প্রবাহী ঘর্ষণ মানে কি? প্রবাহী মানে হচ্ছে যে ফ্লুইড, যেমন এটা হইতে পারে ধরো তোমার হচ্ছে এয়ার, ঠিক আছে, এয়ার মানে হচ্ছে বাতাস, অথবা মনে করো লিকুইড, ঠিক আছে, লিকুইড মানে হচ্ছে তরল, ঠিক আছে, এয়ারের মধ্যে মনে করো বাতাস, আর লিকুইড তরল মানে মনে করো পানি। সেগুলোর মধ্যে যে ঘর্ষণ পাওয়া যায় সেগুলোকে বলা হয় হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তাহলে এটার অ্যান্সার কি হবে? আবর্ত ঘর্ষণ আর কি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি, দেখো যে অভিকর্ষ কে আবিষ্কার করে। এটা তো অবশ্যই এটা আমরা বাচ্চাকাল থেকে পড়ে পড়ে ইয়ে হয়ে গেছি যে এটা হচ্ছে নিউটন, কারণ নিউটনের মাথায় আপেল পড়ছিল, সেই থেকে সে চিন্তা করে অভিকর্ষ আবিষ্কার করে ফেলছে, তাই না? সে বিজ্ঞানী বোর, আইনস্টাইন, রাদারফোর্ড কি করছে তোমরা এগুলো একটু বই থেকে সুন্দর করে পড়ে ফেলবা আর কি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে যে কোনো বস্তুর ভর 20 কেজি হলে বস্তুটির ওজন কত? তো চলো আমরা বের করি যে ওজন আমরা জানি ডাব্লু, ডাব্লু সমান হচ্ছে এমজি, তাই না? এম এর ভ্যালু কত? 20, আর জি এর ভ্যালু কত? 9.8। তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে হচ্ছে তোমার 196, তাই না? তাহলে এটার অ্যান্সারটা হবে ঘ নাম্বারটা, রাইট? খুব সহজ প্রশ্ন, ডাব্লু সমান এমজি করে ফেললেই বস্তুটির ওজন বের করে ফেলা সম্ভব আর কি। ওকে, আচ্ছা, এরপরে আসো, দেখো কি বলতেছে যে নিচের কোনটি মৌলিক বলের উদাহরণ নয়? ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে আগে দেখি যে নিচের কোনটি হচ্ছে তোমার মৌলিক বলের উদাহরণ। তো প্রথম কথা হচ্ছে যে মহাকর্ষ বল, তাই না? কারণ আমাদের হচ্ছে মৌলিক বল আছে কয়টা বলো তো? মৌলিক বল আছে হচ্ছে আমাদের চারটা। একটা কি? একটা হইতেছে আমাদের মহাকর্ষ বল, তাই না? আরেকটা হইতেছে কি? আরেকটা হইতেছে আমাদের তড়িৎ, তড়িৎ হচ্ছে তোমার চুম্বক হইতেছে যেই বল সেইটা। তারপরে আমাদের আরেকটা কি আছে? আরেকটা আছে হচ্ছে আমাদের সবল নিউক্লিয়ার বল, আর আরেকটা কি আছে বলতো? আরেকটা আছে হচ্ছে দুর্বল নিউক্লিয়ার বল, তাই না? তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে মহাকর্ষ বল আর কি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যে কোনো গতিশীল বস্তুর ভর দ্বিগুণ হলে ভরবেগ কত গুণ হবে? আমরা সবাই জানি যে ভরবেগ পি সমান কি বলতো? এম ভি, তাই না? এখন পি এর সাথে এম এর সম্পর্ক তাহলে কেমন? সমানুপাতিক, তাই না? তাহলে তুমি যদি ভর দ্বিগুণ করে দাও তাহলে তার ভরবেগও কি হবে? সেম ভাবে চেঞ্জ হবে, তাহলে এটা হয়ে যাবে দ্বিগুণ আর কি। কেমন? আচ্ছা,
এরপরে দেখো কি বলতেছে যে ভূপৃষ্ঠে কোনো বস্তুর ভর 50 কেজি হলে চাঁদে কত হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ভর কিন্তু হচ্ছে অবস্থানের উপর নির্ভর করে না, তাই না, যে এটা হচ্ছে একটা পরমাণুর ভিতরের অবস্থা, বরং ওজন চেঞ্জ হয়। যেমন মনে করো পৃথিবীতে ওজন একরকম হইলো, চাঁদে আরেক রকম হবে, মঙ্গলে আরেক রকম হবে, তাই না, কিন্তু মানে ভরের যেটা কথা সেটা ভরটা কিন্তু হচ্ছে আসলে মানে চেঞ্জ হয় না আর কি। ঠিক আছে, তো যেহেতু কোনো বস্তুর ভর হচ্ছে তোমার পৃথিবী পৃষ্ঠে 50 কেজি, তাহলে চাঁদে হচ্ছে ওইটা 50 কেজি হবে আর কি। ঠিক আছে, নো চেঞ্জ আর কি, কেমন। আচ্ছা, এরপরে কি বলতেছে দেখো যে নিচের কোনটি পৃষ্ঠে মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে বেশি। সেটা একটু মুখস্থ গোছের কোশ্চেন, যে এটা হবে হচ্ছে তোমার বৃহস্পতি। কেন? কারণ হচ্ছে বৃহস্পতির আকার সবচেয়ে বড় এবং ওটার ওজন সবচেয়ে বেশি আর কি। ঠিক আছে, তোমরা যদি মহাকর্ষ প্রাবল্য সূত্র দেখো তাহলে এটা হচ্ছে GM ডিভাইডেড বাই আর স্কয়ার। ঠিক আছে, সো এটার বৃহস্পতিতে GM এর মানও বেশি, আর এর মানও বেশি আর কি। ঠিক আছে, মানে আর এর মানটাও বড়, সেই জন্য হচ্ছে ওইটার মহাকর্ষ প্রাবল্য সবচেয়ে বেশি আর কি। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি হয়েছে দেখো কি বলতেছে যে একটি বায়ুশূন্য স্থানে একটি পালক এবং একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে কি হবে, যে এটা হচ্ছে উভয়টি একসাথে পড়বে আর কি, তাই না। এটা তোমরা সবাই নিশ্চয়ই পড়ছো, যে মনে করো আমরা যদি এরকম একটা টিউব নেই, টিউব নিয়ে যদি মনে করো যে হচ্ছে এটা থেকে সব বাতাস বের করে নেই, তারপরে এটার এক মাথা থেকে একটা লোহার একটা যদি পালক ছেড়ে দিই, তাহলে দেখা গেছে এটা একই সময় পড়বে, তাই না। তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো স্বাভাবিক অবস্থায় কেন হয় না। কারণ হচ্ছে বাতাসের বাধা, ওজনের জন্য পালকের উপরে বাতাসের বাধা কম কাজ করে, আর লোহার বলের উপর বাতাসের বাধা মানে সরি পালকের উপরে বাতাসের বাধা বেশি কাজ করে, আর লোহার বলের উপর হচ্ছে বাতাসের বাধা কম কাজ করে, এই জন্য ওরা ডিফারেন্ট সময় পৌঁছায় আর কি। ঠিক আছে, বাট বাতাস যখন থাকবে না তখন তো একই সময় পৌঁছাবে আর কি। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো কি বলতেছে যে একটি গুলি সাধারণ বেগে একটি তক্তা ভেদ করতে পারে, বেগ দ্বিগুণ করলে কতটি তক্তা ভেদ করতে পারবে, রাইট। তো এটার অ্যান্সার হবে হচ্ছে 4টি। ঠিক আছে, সেটা 4 হবে আর কি। ঠিক আছে, ওকে, তাহলে কয়টা তক্তা ভেদ করতে পারবে, এটা হবে 4টি। সো কিভাবে করে বের করা সম্ভব, এখানে এটার শর্টকাট ওয়ে হচ্ছে n স্কয়ার। ঠিক আছে, সো বেগ দ্বিগুণ করছি না, তাহলে এখানে 2, তাহলে 2 এর উপর স্কয়ার করলে এটা হয়ে যাবে হচ্ছে 4 আর কি। ঠিক আছে, ওকে, কারণ আমরা কি জানি, আমরা জানি যে কে গতিশক্তি সমান কি বলতো, হাফ mv স্কয়ার। তাহলে আমি যখন এটার বেগ দ্বিগুণ করব তখন এর গতিশক্তিও কি হয়ে যাবে, দ্বিগুণ, মানে হচ্ছে তোমার বেগ দ্বিগুণ হওয়ার জন্য গতিশক্তির 4 গুণ হয়ে যাবে। এই জন্য দেখা গেছে ও টোটাল 4টা তক্তা ভেদ করতে পারবে আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো অভিকর্ষ আবিষ্কার করেন, ওই আবার আগের প্রশ্ন ঘুরে ফিরে আসছে, এটা হচ্ছে নিউটন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ওকে, সো আমাদের তাহলে হচ্ছে ওই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এরপর আমরা ওই চ্যাপ্টারে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে ছোট ছোট যেই সূত্রগুলো আছে একদম এক লাইনের, ওখান থেকে বা বেসিক কনসেপ্ট টাইপের প্রশ্নগুলো আসতেছে, তাই না। সেবার আমরা পদার্থের অবস্থা এবং চাপ নিয়ে দেখি যেখান থেকে কি কি প্রশ্ন আসে। তো দেখো প্রথমে জিজ্ঞেস করতেছি যে নিচের কোনটি স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি। অবভিয়াসলি রাবার, কারণ রাবার হচ্ছে অনেক 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 বেশি স্থিতিস্থাপক, তাই না, যে তুমি টান দিয়ে হচ্ছে এটাকে অনেক লম্বা করতে পারবা আর কি। ঠিক আছে, ওকে, আচ্ছা, তারপরে দেখো সেটা হচ্ছে যে বরফ পানিতে ভাসে, কারণ বরফের তুলনায় পানির কি হবে বলতো, ঘনত্ব বেশি হবে আর কি। ঠিক আছে, ওকে, তার কারণ কি, তার কারণ হচ্ছে যে যার ঘনত্ব কম সে বেসিক্যালি ভাসবে, যেহেতু বরফের ঘনত্ব কম এবং পানির ঘনত্ব বেশি, সেজন্য পানিতে ভাসে। হ্যাঁ, তাহলে আমি এখানের মধ্যে লিখে দিচ্ছি, দেখো সেটা হইতেছে যে যার ঘনত্ব, এখানে যার না লেখে আমি লিখি যে তরল অপেক্ষায়, যদি এরকম হয় যে তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব, ঠিক আছে, এর থেকে মনে করো যদি হচ্ছে মানে বস্তুর ঘনত্ব কম হয় আর কি। ঠিক আছে, ওকে, তার মানে এখানে লিখি যে বস্তুর ঘনত্ব, হ্যাঁ, যদি তরল অপেক্ষায় বস্তুর ঘনত্ব কম হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে এটা ভাসবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ভাসবে আর কি, কেমন। আচ্ছা, তারপরে কি বলতেছে দেখো যে তাপমাত্রার সাথে অবস্থা পরিবর্তন হলেও নিচের কোনটি পরিবর্তিত হয় না। ঠিক আছে, তাপমাত্রার সাথে অবস্থার পরিবর্তন হলেও নিচের কোনটি পরিবর্তন হয় না, তাহলে এটা কি হবে দেখো, যে আন্তঃনবিক দূরত্ব, এটা তো অবশ্যই পরিবর্তিত হবে। ঠিক আছে, ঘনমাত্রা পরিবর্তিত হবে, নিজস্ব বৈশিষ্ট্য পরিবর্তন হবে, কিন্তু অণুর গঠনের কোনো পরিবর্তন হবে না, তাই না। যেমন মনে করো হচ্ছে বরফ, তাই না, বরফকে মনে করো তুমি তাপমাত্রা চেঞ্জ করে দিলে এটাকে মনে করো তুমি পানি বানায় ফেললা, তাই না। এখন এটার মধ্যেকার ইন্টারনাল স্ট্রাকচার মানে অণুর গঠন, যে এটা H2O, সেটা তো চেঞ্জ হবে না, কিন্তু অন্যান্য জিনিস যেমন আন্তঃনবিক দূরত্ব, এটাতে কি কাছাকাছি আছে, এটাতে কি হয়েছে, দূরে সরে গেছে, তাই না, বা অণুর গঠন বা নিজস্ব বৈশিষ্ট্য এগুলা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর কি। ঠিক আছে, আচ্ছা, সো এরপরে দেখো যে নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি।
আচ্ছা, সো এখানের মধ্যে মনে রাখবা যে সোনার ঘনত্ব সবচেয়ে বেশি আর কি। হ্যাঁ, তোমরা একটা জিনিস মনে আছে কিনা, তোমাদের বইতে দেখবা যে ঘনত্বের একটা চার্ট আছে, ওইখান থেকে হচ্ছে এরকম তুলনামূলক ধারণাগুলো একটু পড়ে ফেলো আর কি। হ্যাঁ, যে কোনটার ঘনত্ব বেশি কোনটার ঘনত্ব কম ওগুলো একটু দেখে ফেলবো আর কি। হ্যাঁ, তারপরে দেখো কি বলতেছে যে কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, যে কোনটি হচ্ছে তরল থাকে। এটার অ্যান্সার হবে হচ্ছে ব্রোমিন আর কি। ঠিক আছে, ওকে। সো ব্রোমিন কিন্তু হচ্ছে তরল থাকে, আর পারদ কিন্তু হচ্ছে ধাতু। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে তরল, এটাও তরল থাকে, বাট এটা কিন্তু হইতেছে ধাতু আর কি। ঠিক আছে, আর আয়োডিন, যেটা আয়োডিন কিন্তু হচ্ছে অধাতু। ঠিক আছে, কিন্তু এটা কঠিন থাকে, তো এটা হচ্ছে হবে কঠিন অধাতু। কেমন? সো এগুলা তোমরা হচ্ছে একটু মাথায় রেখো। আর জেনন, এটা তো হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাস আর কি। ঠিক আছে, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। সো এগুলো সবগুলো অপশন এরকম করে একটু অ্যানালাইসিস করে পড়ে ফেলবো আর কি। হ্যাঁ, তারপরে দেখো কি বলতেছে যে কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। এটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। তোমরা তোমাদের বই পড়লে হচ্ছে ওইখানে দেখো যে লেখা ছিল যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। কেন? কারণ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেহেতু পানির ঘনত্ব সবচেয়ে বেশি, এই জন্যই কিন্তু বরফের মধ্যেও কিন্তু হচ্ছে মাছ বাঁচতে পারে আর কি। ঠিক আছে, মানে মানে উপরের লেয়ারটা বরফ হয়ে গেলেও নিচে কিন্তু পানি থাকে আর কি। ঠিক আছে, যেগুলো জায়গায় বরফ পড়ে সেই জায়গাগুলোতে। তারপরে দেখো যে নিচের কোনটি কঠিন পদার্থ। কঠিন পদার্থ হচ্ছে নিচের কোনটি কঠিন পদার্থ? অবশ্যই হচ্ছে তোমার লোহা কঠিন পদার্থ। হ্যাঁ, যে এখন অ্যালুমিনিয়াম, পানি, পাখি, মানুষ, এগুলো তো কঠিন পদার্থ। আই ডোন্ট নো, মানে এটা কোশ্চিনে মেবি অপশন গুলো বসাইতে ভুল হয়েছে আর কি। ঠিক আছে, কারণ লোহা, অ্যালুমিনিয়াম সবগুলাই তো কঠিন পদার্থ, তাই না? মানুষ, পাখি এগুলো কই থেকে আসে যায় না। আজেও। তো তাহলে আমাদের হচ্ছে কি বলে যে হচ্ছে মানে এই চ্যাপ্টারটা হচ্ছে শেষ হইলো। এরপর দেখো তাপগতিবিদ্যা। আমরা দেখি যে তাপগতিবিদ্যা থেকে হচ্ছে আমাদের কোন ধরনের কোশ্চিন আসছে। সো প্রথমে বলতেছে যে হচ্ছে পরম শূন্য তাপমাত্রা কত। সো তোমরা সবাই মনে রাখবে পরম শূন্য তাপমাত্রা মানে হচ্ছে -200 ডিগ্রি, 273 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 কেলভিন, এই দুইটা যে কোনো একটা। এটাকে বলা হয় হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। কেন? কারণ ধারণা করা হয় যে ওই তাপমাত্রায় মানে পদার্থের হচ্ছে তোমার পরমাণুর গতি একদম 0 হয়ে যাবে আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে। সো এরপর আগে দেখো কি বলতেছে যে সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় তাপ আসে। সো এটা হবে হচ্ছে তোমার বিকিরণ আর কি। ঠিক আছে, ওকে। সো তাপ হচ্ছে নর্মালি 3 ভাগে হচ্ছে চলাচল করতে পারে আর কি। ঠিক আছে, একটা হচ্ছে তোমার পরিবহন, ঠিক আছে, পরিবহন। আরেকটা হইতেছে পরিচলন, ঠিক আছে, পরিচলন। আর আরেকটা হচ্ছে বিকিরণ। ঠিক আছে, ওকে, বিকিরণ। সো কোনটা কি আমি একটু বলে দেই। পরিবহন হচ্ছে যে যখন একটা মলিকিউল হচ্ছে ভাইব্রেট করা শুরু করে এবং আরেকটা মলিকিউলকে ধাক্কা দেয়, এরকম করে করে গরম করে। সো এটার ক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো হচ্ছে লোহা। ঠিক আছে, লোহা গরম করার ক্ষেত্রে এরকম করে গরম হবে। পরিচলন কি? পরিচলনের ক্ষেত্রে যে একটা মলিকিউল গরম হয়ে হালকা হয়ে উপরে উঠে আসে এবং উপরের মলিকিউল নিচে নামে। এটার উদাহরণ হতে পারে হচ্ছে পানি। ঠিক আছে, পানির পাত্রে পানি ফোটানোর সময় কি হয় যে কন্টিনিউয়াসলি মানে একটা ইয়ে চলতে থাকে। ওই জন্য দেখো না যে পানির বলক উঠে। বলক উঠা মানে কি? মানে নিচের পানিগুলো উপরে উঠে আসে আর উপরে পানির নিচে নামে আর কি। ঠিক আছে, ওকে। সেটা হচ্ছে পরিচলন। আর বিকিরণ কি? বিকিরণ পদ্ধতিতে হচ্ছে নরমালি নক্ষত্র হতে তাপ আসে, যেখানের মধ্যে কোনো মাধ্যম থাকে না। হ্যাঁ, এটার মধ্যে তুমি বলতে পারো যে মাধ্যমহীন। কারণ সূর্য থেকে এই যে আমাদের কাছে হচ্ছে মানে তাপ আসতেছে, এখানের মধ্যে কি কোনো মিডিয়াম আছে? নিশ্চয়ই কোনো মিডিয়াম নাই। সো মাধ্যমহীন হলে হচ্ছে তোমার বিষয়টা এমন হয় আর কি। কেমন? আচ্ছা, তারপরে দেখো যে শীতে শরীর কাঁপে কেন। শীতে শরীর কাঁপে কারণ হচ্ছে তোমার শরীরের তাপের চেয়ে হচ্ছে তোমার বাইরের তাপ বেশি থাকে, মানে বাইরের তাপ কম থাকে আর কি। হ্যাঁ, যে শরীরের ভিতরের তাপই বেশি থাকে, বাইরের তাপ কম থাকে, এই জন্য শরীর কাঁপাকাঁপি করে। সো এরপরে আসো কি বলতেছে যে সাধারণ তাপমাত্রায় বায়ু চাপে পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে। তো পানি নর্মালি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই হচ্ছে ফুটে যায় আর কি সাধারণ অবস্থায়। যদি তুমি প্রেসারের মান বাড়ায় দাও তাহলে দেখা গেছে পানি আরো কম তাপমাত্রাতে, মানে বেশি তাপমাত্রাতে ফুটবে আর কি। হ্যাঁ, যে ধর্মটা হচ্ছে আসলে প্রেসার কুকারে ইউজ করা হয় খাবার দাবার রান্না করার কাজে আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমাকে একটা ছোট্ট জিনিস চেক করতে দাও। ওকে, ঠিক আছে। তারপর দেখো সেটা হচ্ছে যে শব্দ ও তরঙ্গ। আমরা এই চ্যাপ্টারটা থেকে দেখি কি কি কোশ্চেন আসে তোমাদের। কি বলছে দেখো যে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম আর কি, তাই না? সেটা আমরা কিভাবে করে করতে পারি? এই যে বে, নি, আ, সহ, কলা, তাই না? তো বেগুনি কি সবার শুরুতে আছে, তার মানে বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। আর লালের কি বলতো? লালের হচ্ছে সবচেয়ে বেশি। সেখানের মধ্যে লিখে দিই যে লালের হচ্ছে তোমার বেশি, আর বেগুনির কি বলতো? বেগুনির হচ্ছে কম আর কি। ঠিক আছে, আচ্ছা। সো এরপরে যাই দেখো যে নিচের কোন আলোটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ওই একই প্রশ্ন আর কি, তাই না? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে কোনটা? তাহলে সিরিয়ালি লেখি বে, নি, আ,
স হ ক লা, তাহলে দেখো পরে কোনটা আছে, যে এদিকে হচ্ছে তোমার বেশি আর কি, ঠিক আছে ওকে, আর এদিকে হচ্ছে তোমার কম আর কি, কেমন? সো এখানের মধ্যে কি হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেশি কোনটা, তাহলে আমরা দেখি যে হলুদ, কমলা, লাল, তাহলে কমলা সবার পরে আছে, তাহলে কমলা হবে হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, সেরকম করে সিকোয়েন্স করে কিন্তু তোমরা খুব সহজে হচ্ছে জিনিসটা দেখে ফেলতে পারো আর কি, কেমন? আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে যে কোন ধরনের তরঙ্গ আমাদের কানে শ্রবণের অনুভূতি জন্মায়, তো এটা হবে হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, বা এটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। হ্যাঁ, এটা কি হয় যে যে এরকম এরকম এরকম, মানে এটা হচ্ছে কি হয় যে এটা হচ্ছে তোমার মানে এরকম কন্টিনিউয়াস হচ্ছে এরকম এরকম স্পন্দন করে বা ভাইব্রেশন করে, যেটা হচ্ছে আমাদের কানে হচ্ছে জায়গায়। এগুলো হচ্ছে নর্মালি এই যে আলোক তরঙ্গ, বেতা তরঙ্গ বা এটা, এগুলো নর্মালি হচ্ছে তোমার এরকম টাইপের ওয়েভ আর কি, ঠিক আছে ওকে। সো এই টাইপের ওয়েভ গুলা বা অনুপ্রস্থ তরঙ্গ গুলা আমাদের কানে হচ্ছে শ্রবণ অনুভূতি জাগাইতে পারে না, কেমন? তারপরে দেখো সেটা হচ্ছে যে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি, তো মনে রাখবা সেটা হইতেছে যে কঠিন, ঠিক আছে, এটাতে শব্দের গতি সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে তোমার তরল, আর তারপরে হচ্ছে তোমার কি বলতো বায়বীয় আর কি, ঠিক আছে, বায়বীয়। সো এখানের মধ্যে দেখো সেটা হচ্ছে যেহেতু লোহা আছে, লোহার মধ্যে হচ্ছে তোমার শব্দের গতি সবচেয়ে বেশি হবে। হ্যাঁ, তারপরে কোন মাধ্যমে শব্দের গতি বেশি হবে, তাহলে এটা ইস্পাত হবে, আগের প্রশ্নই। তারপরে কি বলতেছে যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ভাই এটা কিছুক্ষণ আগেই আমরা সলভ করে আসছি, এটা হবে যে লাল আলো। তাহলে দেখো যে এই প্রশ্ন কিন্তু বারবার বারবার রিপিট হচ্ছে আর কি, তাই না? তো আমরা এই টাইপের প্রশ্নগুলো একটু ভালো করে পড়তে পারি, এগুলো দেখা গেছে পরীক্ষায় আসার মতো অনেক সম্ভাবনা অনেক বেশি। তারপরে কি বলতেছে দেখো যে লোক ভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণ কারণ কি হয়, কারণ হচ্ছে তোমার শূন্য ঘরে শোষণ কম হয়। হ্যাঁ, তোমরা একটা জিনিস খেয়াল করবো, আজ খেয়াল করছো কিনা, যে বাসা পরিবর্তনের সময় বা বাসা যদি ফাঁকা থাকে ওইরকম অবস্থায় যদি বাসার মধ্যে আওয়াজ দাও রুমের মধ্যে, তাহলে দেখবা যে কথাগুলোর ইকো হয়, ঠিক আছে। সো ইকো কেন হয়, কারণ রুমের মধ্যে যেহেতু অন্য কোনো জিনিসপত্র থাকে না, সেই জন্য হচ্ছে আসলে কিন্তু শব্দের শোষণ হয় না, ঠিক আছে। তো শব্দের শোষণ যেহেতু হয় না, তার মানে কি হয় যে ওখানের মধ্যে হচ্ছে আসলে শব্দ হচ্ছে তোমার আসলে কি হয় যে শোষণ যেহেতু কম হয়, সেই জন্য দেখা গেছে যে হচ্ছে তোমার শব্দ অনেক ক্ষীণ বা তীব্র হয়, মানে শব্দের তীব্রতার মান বা ইন্টেন্সিটির মান বেশ ভালো থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি দেখো যে শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি, ওইটা ভাই একই, কঠিন মাধ্যমে হচ্ছে সবচেয়ে বেশি, আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি। তারপরে বাতাসের আর্দ্রতা বাড়লে বাতাসের বেগ কেমন হবে, তো একটা জিনিস দেখো যে বাতাস, তাই না? আচ্ছা, এখানের মধ্যে লেখাই আছে যে বাতাস, বাতাস এটা কি বলতো, এটা হইতেছে আমার গ্যাস, তাই না? আর আমার যে আর্দ্রতা, এটা আসলে কি বলতো, এটা হইতেছে মানে পানির হচ্ছে গ্যাসিয়াস ফর্ম না, তার মানে কি পানি মনে করো তুমি মিক্স করতেছো বাতাসের সাথে, তাই না? তাহলে কি হবে, অবশ্যই হচ্ছে তোমার বেড়ে যাবে আর কি, তাই না? অবশ্যই হচ্ছে তোমার বাড়বে, রাইট? আচ্ছা, তারপরে কি বলতেছে দেখো যে রাডারে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম কি, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ, কেমন? এটার মধ্যে হচ্ছে মাইক্রোওয়েভ ইউজ করা হয়। সো এগুলার ইউজও তোমরা বই থেকে পড়ে ফেলতে পারো, যেমন গামারশ্মি কি ক্যান্সারের চিকিৎসা ইউজ করা হয়, আইআর কি রিমোটে ইউজ করা হয়, তারপর আলোক তরঙ্গ এটা তো আমরা চোখ দিয়ে দেখার জন্যই ইউজ করি আর কি, তাই না? আচ্ছা, এরপরে আসো কি বলতেছে যে সরল ছন্দিত স্পন্দনের জন্য সঠিক নয়, তো সরল ছন্দিত স্পন্দনের জন্য কি, বা এটা হচ্ছে তোমার সিম্পল হারমোনিক মোশন, এটা বলতে কি বোঝায় বলতো? সিম্পল হারমোনিক মোশন বলতে বোঝায় যে সরল দোলকের গতি। হ্যাঁ, যে কোনো একটা কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় আরেক দিকে যায়, ঠিক আছে, মানে এই যে দেখো এরকম 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 করে নড়ে, তাহলে সেটাকে আমরা বলি সিম্পল হারমোনিক মোশন। তো এটা একটা পর্যাবৃত্ত গতি, ঠিক আছে, স্পন্দন গতি ঠিক আছে, দোল গতি ঠিক আছে, কিন্তু এটার ত্বরণ নাই, এই কথাটা হচ্ছে ভুল, তাহলে এটা হবে অ্যান্সার, তাই না? কারণ এটার অবশ্যই দেখো যেটা গতি বাড়ে আবার কমে, বন্ধ হয় আবার চলে, বন্ধ হয় আবার চলে, তাহলে অবশ্যই এর ত্বরণ আছে, ঠিক আছে। তারপরে দেখো মানুষের শ্রব্যতার সীমা, এটাও একই, এটা হচ্ছে তোমার 20 থেকে হচ্ছে 20,000 হার্টজ, এটা তোমার হচ্ছে বইতে দেওয়া আছে, একদমই মুখস্থ ইনফো আর কি। হ্যাঁ, তারপরে দেখো আলোক বিজ্ঞান, আলোক বিজ্ঞান থেকে আমরা দেখার চেষ্টা করি। সো কি বলতেছে যে ক্ষীণ দৃষ্টির কারণ কোনটি, সো ক্ষীণ দৃষ্টি মানে হচ্ছে আমার চোখে যেটা আছে, মানে হচ্ছে কি বলে, মানে দূরের জিনিস হচ্ছে তোমার দেখতে পায় না। হ্যাঁ, তো এটার মানে হচ্ছে যে দূরের জিনিস দেখাতে প্রবলেম, ঠিক আছে, দূরের দূরের দেখতে দূরে দেখতে প্রবলেম লিখি তাহলেই হয়ে যায়, ঠিক আছে, দূরে দেখতে প্রবলেম, দূরে দেখতে সমস্যা, ঠিক আছে, দূরে দেখতে সমস্যা, এই জিনিসটাকে বলা হয় ক্ষীণ দৃষ্টি। তো ক্ষীণ দৃষ্টি কেন হয়, যে চোখের হচ্ছে তোমার ফোকাস দূরত্ব হচ্ছে তোমার বেড়ে যায় আর কি, ঠিক আছে ওকে। সো আই গেস চোখের ফোকাস দূরত্ব বেড়ে যায়, দাঁড়াও তো আমি এটা একটু ক্রস চেক করি, ঠিক আছে ওকে। আচ্ছা, দাঁড়াও এটা একটু ক্রস চেক করি, না এটা হচ্ছে তোমার আহ ফোকাস দূরত্ব বেড়ে যায় না, এটা হবে হচ্ছে তোমার চোখের ফোকাস দূরত্ব কমে যায়। হ্যাঁ,
এটা অ্যান্সার হবে হচ্ছে চোখের ফোকাস দূরত্ব কমে যায়। চোখের ফোকাস দূরত্ব যেহেতু কমে যায় এই জন্য এই প্রবলেম সলভ করার জন্য কিন্তু হচ্ছে অবতল লেন্স দেওয়া হয় আর কি, ঠিক আছে? ওকে, বা নেগেটিভ পাওয়ার হচ্ছে তোমার দেওয়া হয় কিন্তু, কেমন? সো এটা আই গেস তোমরা হচ্ছে একটু মনে রাখবা, ঠিক আছে? আর এই ফোকাস দূরত্ব বেড়ে যায় এটা কোনটা? এটা হচ্ছে তোমার ওই যে আরেকটা যে রস দৃষ্টি আছে না কি একটা আছে, বই থেকে ভালো করে পড়ে নিও আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো সেটা হচ্ছে যে পাহাড়ি রাস্তার বাঁকে নিচের হচ্ছে তোমার কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এটা হবে হচ্ছে তোমার সমতল দর্পণ, ঠিক আছে? সো পাহাড়ি রাস্তার বাঁকে সমতল দর্পণ ইউজ করে যাতে করে হচ্ছে তোমার খুব সহজে অপর দিক থেকে আসা গাড়ি হচ্ছে দেখা যায়। হ্যাঁ, এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে সমতল দর্পণ গুলা বসানো থাকে আর কি, কেমন? এরপরে দেখো যে সার্চ লাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? সার্চ লাইটে হচ্ছে তোমার অবতল দর্পণ ব্যবহার করা হয়। কেন? যেমন যখন এরকম একটা অবতল দর্পণ ইউজ করে তখন এরকম একটা পয়েন্টে সবগুলা জায়গা থেকে হচ্ছে তোমার আলো যে মিলে এখানে একটা তীব্র আলো তৈরি করে। তখন এই তীব্র আলোর বিম সামনে দিয়ে দেখলে একটা জিনিস হচ্ছে দেখতে সহজ হয় বা তীব্রতা বেশি থাকে, তখন খুব সহজে বোঝা যায়। হ্যাঁ, তো সার্চ লাইটের জন্য এই জন্য হচ্ছে তোমার অবতল দর্পণ ইউজ করা হয়, ঠিক আছে? তারপরে রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো এটা হবে হচ্ছে প্রিজমের মতো কাজ করে, ঠিক আছে? দর্পণ লেন্স বা আতসী কাঁচিগুলো হবে না, প্রিজমের মতো আচরণ করে, যার কারণে হচ্ছে এটার মধ্যে আমরা কি দেখি যে আলোর হচ্ছে বিক্ষেপণ হয়, ঠিক আছে? আলোর বিক্ষেপণ হয়। সো বিক্ষেপণের ফলে কিন্তু আমরা আলোর যে হচ্ছে 7টা রং, ঠিক আছে? এই যে তোমরা সবাই জানো যে একটা প্রিজমের মধ্যে এটা প্রিজমের মধ্যে এপাশে একটা আলো ফেললে কি হয় যে এপাশে এরকম এরকম একটা আলো ভাগ হয়ে যায় না, তো এখানের মধ্যে আলোর বিক্ষেপণ হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে গোধূলির কারণ কি? গোধূলির কারণ হচ্ছে একই, আলোর হচ্ছে বিক্ষেপণ, যে শেষ আকাশে আলোর বিক্ষেপণ হয়, ফলে বিক্ষেপণের ফলে আমরা একটা লালচে কালারের মতো দেখি, তাই না? যেটাকে আমরা বলতেছি হচ্ছে গোধূলি। তারপরে দেখো যে মহাজাগতিক রশ্মির আবিষ্কারক এটা হবে বিজ্ঞানী হেস আর কি। হ্যাঁ, সো ইনাদের কাজও হচ্ছে কি কি করছে ইনারা, তোমরা হচ্ছে একটু বই থেকে ভালো করে দেখে নিও আর কি, কেমন? তারপরে দেখো সেটা হচ্ছে যে প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ক হলে কোনটি সঠিক? আচ্ছা, মিউ সমান হচ্ছে সাইন আই বাই সাইন আর। তোমরা এটা মনে রাখবা যে এটা হবে হচ্ছে তোমার আপাতন, ঠিক আছে? আপাতন ডিভাইডেড বাই হচ্ছে তোমার কি বলে বলো তো, প্রতিসরণ, ঠিক আছে? ওকে, তাহলে এটা হবে হচ্ছে তোমার আপাতন ডিভাইডেড বাই হচ্ছে প্রতিসরণ আর কি, কেমন? আচ্ছা, সো এরপরে হচ্ছে আমরা তড়িৎ বিজ্ঞান থেকে হচ্ছে কিছু প্রশ্ন দেখে ফেলি আর কি। কি বলতেছে যে কোনটির মধ্যে যুগ যুগ যুক্ত না, এটা হবে হচ্ছে মুক্ত আর কি, ঠিক আছে? কোনটির মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না? তো একটা জিনিস বলো যে কার মধ্যে মুক্ত ইলেকট্রন থাকবে না? যে হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকা মানে কি? মুক্ত ইলেকট্রন থাকা মানে ওইটা হচ্ছে ইলেকট্রিসিটি ফ্লো করতে পারবে আর কি, তাই না? তো মুক্ত ইলেকট্রন থাকে না কার মধ্যে? মুক্ত ইলেকট্রন থাকে না, এটার অ্যান্সার হবে হচ্ছে অপরিবাহীর মধ্যে, তাই না? কারণ কি বলতো, কারণ যদি মুক্ত ইলেকট্রন থাকতো তাহলে তো সে কি করতে, মানে ইলেকট্রিসিটি ফ্লো করে ফেলতো, তাই না? যেহেতু মুক্ত ইলেকট্রন নাই তার মানে ফ্লো করতে পারে না। আর যদি পরিবাহীর কথা বলো তাহলে পরিবাহীর মধ্যে কি হবে, যে এটার মধ্যে হচ্ছে মুক্ত ইলেকট্রন কিন্তু থাকে, ঠিক আছে? মুক্ত ইলেকট্রন এটার মধ্যে থাকে আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র। তো আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্র। হ্যাঁ, তড়িৎ বীক্ষণ যন্ত্রের মধ্যে আধানের অস্তিত্ব নির্ণয় করা হয়। তোমরা সবাই জানো যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কি করে? অনুবীক্ষণ যন্ত্র হচ্ছে তোমার ক্ষুদ্র জিনিস দেখতে হচ্ছে ইউজ করে আর কি, ঠিক আছে? ওকে, তারপরে অ্যামিটার কি করে? অ্যামিটার হইতেছে তোমার আই বা বিদ্যুৎ প্রবাহ মাপে। ভোল্টমিটার কি করে? ভোল্টমিটার হচ্ছে ভি বা বিভব পার্থক্য মাপে আর কি, তাই না? আচ্ছা, এরপরে আসো বিদ্যুৎ পরিবাহী পদার্থ হলো। তো বিদ্যুৎ পরিবাহী পদার্থ হবে ভাই হচ্ছে তামা, তাই না? এটা আমরা সবাই জানি। আর আমাদের যে কাঁচ আর রাবার এটা হচ্ছে বিদ্যুৎ কি বলতো, এটা হচ্ছে অপরিবাহী। আর যে সিলিকন আমাদের যেটা আছে এটা হচ্ছে বিদ্যুতের অর্ধপরিবাহী, তাই না? তার মানে এটা মোটামুটি পরিবহন করতে পারে আর কি, ঠিক আছে? কিছু শর্ত মানলে। আচ্ছা, তো এরপরে দেখো আমাদের একটা অঙ্ক আছে, সহজ অঙ্ক। কি বলতেছে যে একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের রোধ এত ওহম, ঠিক আছে? দুই প্রান্তের বিভব পার্থক্য ভি হচ্ছে এত ভোল্ট, এর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে? তো আমরা সবাই জানি যে ভি সমান হচ্ছে আই আর। তাহলে আই সমান কি বলতো, ভি ডিভাইডেড বাই আর, তাই না? তো ভি এর ভ্যালু কত হবে? ভি এর ভ্যালু হচ্ছে আমাদের 200 ভোল্ট ডিভাইডেড বাই হইতেছে 50 ওহম। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে 4 অ্যাম্পিয়ার। এটা অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বারটা আর কি, তাই না? আচ্ছা, এরপরে দেখো যে বিভব পার্থক্য পরিবর্তন করা হয় যার মাধ্যমে। আচ্ছা, বিভব পার্থক্য মানে হচ্ছে কি বলতো? বিভব পার্থক্য মানে হচ্ছে ভোল্টেজ। তো ভোল্টেজ কম বেশি করা যায় কিসের মাধ্যমে বলো? ভোল্টেজ কম বেশি করা যায় হচ্ছে ট্রান্সফরমারের মাধ্যমে, তাই না? তোমরা সবাই তোমাদের বাসা বাড়ির আশেপাশে নিশ্চয়ই হচ্ছে এই যে ড্রামের মতো একটা ট্রান্সফরমার দেখছো। তোমরা তো ট্রান্সফরমার সবাই চিনো, ইলেকট্রিক পোলে লাগানো থাকে। ওইটা কি করে? ওইটা হচ্ছে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ করতে পারে। নর্মালি বাসায় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ হয়, হ্যাঁ, তাই না? কারণ ট্রান্সমিশন লাইনে হাই ভোল্টেজ থাকে, লো ভোল্টেজে বাসায় সাপ্লাই হয়, তাই
তাই তো, বাট এটার উল্টাটাও করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ট্রান্সফরমার দিয়ে একটা লো ভোল্টেজকে হাই ভোল্টেজেও পরিণত করা যায় আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এটা হবে হচ্ছে প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে কয়লা এটা হচ্ছে তোমার পরিবেশ দূষণ করে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার পরিবেশ হচ্ছে অনেক বেশি পরিমাণে হচ্ছে দূষণ করে, তো এটা একটু ঝামেলা। আর আরেকটা হচ্ছে যে ডিজেল এবং অকটেন এটা হচ্ছে খরচ অনেক বেশি হয়, ঠিক আছে। তো সেদিক থেকে সবচেয়ে লাভজনক হয় হচ্ছে প্রাকৃতিক গ্যাস, যে দেখা গেছে যেটা দূষণের পরিমাণও কম, আবার হচ্ছে এটার মধ্যে দেখা গেছে হচ্ছে তোমার খরচও হচ্ছে কম হয় আর কি। কারণ বাংলাদেশে তোমরা সবাই জানো অনেক অ্যাভেলেবেল হচ্ছে তোমার প্রাকৃতিক গ্যাস আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোন পদার্থ সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী, এটা অ্যান্সার হবে হচ্ছে রূপা বা সিলভার। হ্যাঁ, সিলভার হচ্ছে আসলে বেসিক্যালি সবচেয়ে বেশি ভালো পরিবাহী আর কি। হ্যাঁ, এখন এই জন্য দেখা গেছে যেগুলো অনেক দামি দামি ফোন সেগুলো সার্কিটারিতে সিলভার ইউজ করা হয়, ফলে কি হয় ওগুলোর মধ্যে দিয়ে দ্রুত বিদ্যুৎ পরিবাহও মানে পরিবহন হইতে পারে, ফলে ভালো মানে কি হয় ফোনের স্পিড হয় বা মানে দ্রুত ফোন কাজ করে আর কি, ঠিক আছে। ওকে, এখন তোমরা বলতে পারো যে সিলভার দিয়ে তাহলে কেন তার তৈরি করা হয় না, তামা দিয়ে কেন করা হয়? কারণ ভাই সিলভার দিয়ে তার মানে তৈরি করলে তো সবাই চুরি করে নিয়ে পালাবে আর কি, তাই না? এই আর কি, বুঝছো? আচ্ছা, তারপরে আমরা দেখি, তারপরে আমাদের হচ্ছে জীবনমুখী আধুনিক পদার্থ বিজ্ঞান, এটা হচ্ছে আছে। ওকে, সো আমরা হচ্ছে এটা একটু দেখে ফেলি। দেখো কি বলতেছে, যে বলতেছে যে তেজস্ক্রিয় তীব্রতার একক কোনটা। সো তেজস্ক্রিয় তীব্রতার একক হচ্ছে এই সবগুলা মানে কুড়িও একক, বেকেরেল একক আর কি। হ্যাঁ, কিন্তু তোমাদের বইতে শুধু কুড়ি বেকেরেল আছে, তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে বেকেরেল। কেমন? তারপরে হচ্ছে দেখো কি আছে, পরের প্রশ্নে যাই। তারপরে বলতেছে যে বাংলাদেশের টিভি সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যাল পাঠানো হয়, এটা হচ্ছে অডিও ফ্রি সিগন্যাল পাঠানো হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশনের মাধ্যমে, তার মানে হচ্ছে এফএম। হ্যাঁ, আর রেডিওতে তোমার হচ্ছে এই এএম ও ইউজ করা হয়। তোমরা দেখো না যে এফএম এএম রেডিও হচ্ছে তোমাদের বাসায় হচ্ছে দেখলে দেখবা। সো এফএম হচ্ছে একটা অ্যাডভান্স টেকনোলজি। হ্যাঁ, এফএম ফ্রিকোয়েন্সি মডুলেশন বলে এটাকে। আচ্ছা, তারপরে দেখো সেটা হচ্ছে আইনস্টাইনের পদার্থ এবং শক্তির অভিন্নতা বিষয়ক সূত্র, এটা তো সমান হচ্ছে ই সমান হচ্ছে এমসি স্কোয়ার। তোমরা যতদূর মনে পড়ে যে তোমাদের বইয়ের কভারের উপরে ই সমান এমসি স্কোয়ার এরকম কোন একটা লোগো বা কিছু একটা হচ্ছে দেওয়া থাকে আর কি, তাই না? যেটা হচ্ছে তোমার খুবই মানে কি বলে পরিচিত একটা সূত্র, এটা প্রায় তোমরা সবাই জানো। তারপরে দেখো যে মঙ্গল গ্রহে অবতরণকারী মহাকাশযানের নাম কি, এটা হচ্ছে তোমার পাথ ফাইন্ডার। এটা তোমার হচ্ছে একটু মুখস্থ জিনিস, এটা তোমরা ওই যে তোমাদের বইয়ের শেষে যে চ্যাপ্টার গুলো আছে ওগুলো রিডিং পড়লে হচ্ছে এগুলো জানতে পারবা। তারপরে ই সমান এমসি স্কোয়ার, এটার জনক কে হবে? এটা আইনস্টাইন, এটা তো আমরা কে বলি বললাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বিবিধ কিছু প্রশ্ন দেখি যেগুলো নর্মালি তোমাদের হচ্ছে কি বলে মানে মানে আলাদা করে রাখা হয়েছে। যেমন স্ক্রু গজের স্ক্রু সরণকে কি বলে? স্ক্রু গজের স্ক্রু সরণকে বলা হচ্ছে পিচ। হ্যাঁ, তো তোমরা সবাই জানো যে স্ক্রু গজ কি করে, যে স্ক্রু গজ হচ্ছে তারের হচ্ছে ব্যাসার্ধ, মানে যেটা তারগুলা খুবই ছোট হয় সেগুলোর ব্যাসার্ধ বা ব্যাস পরিমাপ ইউজ করা হয়। তো এটার মধ্যে যেরকম একটা স্ক্রু থাকে আর কি, যেটার মধ্যে একটা স্ক্রু থাকে, দেখো এটা আমি ঘুরাচ্ছি, তো এটার মধ্যে যেরকম একটা স্ক্রু থাকে, সেই স্ক্রুটা ঘুরাইলে কি হয়, স্ক্রুটা ঘুরাইলে হচ্ছে মানে স্ক্রু একবার সম্পূর্ণরূপে পাক দিয়ে ঘুরাইলে যেই পরিমাণ দৈর্ঘ্য হচ্ছে এটা কি করে অতিক্রম করে, তো ওইটাকে মধ্যে বলা হচ্ছে এটার পিচ আর কি, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হবে গ নাম্বারটা। এরপরে দেখো যে চাঁদ যখন সূর্য এবং পৃথিবীর মধ্যে অবস্থান করে তখন এটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে সূর্যগ্রহণ। হ্যাঁ, অমাবস্যা কি? অমাবস্যা যখন হচ্ছে তোমার চাঁদ সম্পূর্ণ ঢেকে যায়। তারপরে পূর্ণিমা কি? যখন চাঁদ হচ্ছে তোমার সম্পূর্ণ সূর্যের আলো প্রতিফলিত করতে পারে। তারপরে চন্দ্রগ্রহণ, এগুলোর বেশ ভালো সংজ্ঞা আছে, তোমরা একটু বইতে দেখে নিও। এখন তো ইন্টারনেট আছে সবার কাছে, তাই না? ফোনের মধ্যে দরকার হলে এগুলো সার্চ দিয়ে সুন্দর করে এগুলো সংজ্ঞা পড়ে নোট ডাউন করে ফেলো। দেখা গেছে এই বছর এটা দিছে, অন্য বছর হয়তো অন্য একটা দিবে। এখন তুমি যদি পড়ে সঠিক সংখ্যাটা না জানো তাহলে তো তুমি এগুলো পারবা না, তাই না? তো এগুলো একটু পড়ে ফেলো আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কোনটি চৌম্বক পদার্থ? তো চৌম্বক পদার্থ অবশ্যই লোহা। চৌম্বক পদার্থ কাদের বলে? যাদের দ্বারা চৌম্বক হচ্ছে মানে চৌম্বকে যারা আকৃষ্ট হয়। তো তুমি লোহাকে চৌম্বক দ্বারা অ্যাট্রাক্ট করতে পারবা, ঠিক আছে। কিন্তু সোনা, তামা বা পিতল যেগুলো আছে এগুলা দেখবা যে হচ্ছে মানে চৌম্বক এগুলাকে অ্যাট্রাক্ট করতেছে না, ঠিক আছে। তারপরে দেখো সেটা হচ্ছে যে চন্দ্র পৃথিবীর চতুর্দিকে কতদিন একবার ঘুরে আসে? এটা আমরা সবাই জানি যে এটা হচ্ছে তোমার 27 দিনের কিছু একটা বেশি হয়, 28 দিনের বা সামথিং হয় আর কি, ঠিক আছে। এটা হবে ক নাম্বারটা। এই জন্য তোমরা দেখবা যে আরবি যেই ইয়ে আছে মাসগুলো আছে ওগুলো হচ্ছে তোমার 28, 29 দিন, 27 দিনে, মানে 27 দিন হয় কিনা আই ডোন্ট নো, 28, 29, 29 বা 30 দিন এরকম হয় আর কি, ঠিক আছে। মানে চাঁদ উঠা নামার উপর ভিত্তি করে হচ্ছে তোমার গণনা করা হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো সেটা হচ্ছে যে কোন নিয়ামকটির কারণে কোন স্থানে সূর্য কিরণ তির্যক ভাবে পড়ে? এটা হবে হচ্ছে আসলে অক্ষাংশ। হ্যাঁ, তো অক্ষাংশ বলতে কি বোঝায় আমি একটু বুঝাই। দেখো সেটা হচ্ছে যে আমাদের আচ্ছা পৃথিবী আঁকা তো এখন আমার জন্য
খুবই কঠিন হয়ে গেল আর কি, ঠিক আছে। তো আমাদের এই পৃথিবী না এই দুই পাশে এরকম করে চাপা, মানে কমলা লেবুর মতো চ্যাপ্টা, ঠিক আছে। যদি একটা সুন্দর গোল হইতো তাহলে দেখা গেছে যে সূর্যকিরণ তির্যক ভাবে পড়তো না, সমান ভাবে পড়তো, কিন্তু যেহেতু চাপা এবড়ো থেবড়ো সেজন্য এটা দেখা গেছে অক্ষাংশী ইফেক্টের জন্য দেখা গেছে যে তির্যক ভাবে হচ্ছে সূর্য পড়ে আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে যে টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতি ফিদায় কি ধরনের চুম্বক ইউজ করা হয়। এটা হচ্ছে স্থায়ী চুম্বক বা হচ্ছে তোমার একদম কি বলে মানে পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করা হয় আর কি, ঠিক আছে। ওকে, যে ওই চুম্বকের ভিতরের ইলেকট্রিক মানে ম্যাগনেটিক ফিল্ড গুলা চেঞ্জ করে করে ও হচ্ছে বেসিক্যালি ডাটা স্টোর করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার পুরান টেকনোলজি, এখন তো আমাদের অনেক অ্যাডভান্স টেকনোলজি আছে, তোমরা অনেকেই পিসিডিসি আছে ওগুলাতে এসএসডি ইউজ করো, তাই না, যেটা হচ্ছে সলিড স্টেট ডিভাইস আর কি। আচ্ছা, তারপরে কোন গ্রহের আকাশে 2 বার সূর্য ওঠে 2 বার অস্ত যায়, বা এটা একটু মুখস্থ প্রশ্ন, এটা হবে হচ্ছে তোমার শুক্র। তো তোমরা বই পড়ে বই থেকে হচ্ছে এই টাইপের জিনিসগুলো একটু পড়ে ফেলো আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আহ কৃষ্ণবিবর নামে আখ্যায়িত অঞ্চলের সীমানাকে কি বলে, এটা হবে হচ্ছে তোমার ঘটনা দিগন্ত, ঠিক আছে। এগুলো তোমাদের হচ্ছে ওই যে বইয়ের শেষে জ্যোতির্বিজ্ঞান বা এই টাইপের চ্যাপ্টারে আলোচনা করা থাকে, ঠিক আছে। সেগুলা থেকে একটু পড়ে ফেলো, হ্যাঁ, ঘটনা দিগন্ত বলে। তারপরে জোয়ার ভাটার তেজকাল কখন হয়, এটা হয় হইতেছে অমাবস্যা, হ্যাঁ, অমাবস্যার সময় কিন্তু খুবই বড় হচ্ছে জোয়ার ভাটা হয়, ঠিক আছে। কেন জোয়ার ভাটা হয় আমি বলি। অমাবস্যার সময় হয় কি যে হচ্ছে তোমার মানে আহ সূর্য, পৃথিবী এবং হচ্ছে তোমার কি বলে মানে চাঁদ একসাথে অ্যালাইন হয়ে যায়, ঠিক আছে। যে একসাথে যখন অ্যালাইন হয়ে যায় তখন কি হয় যে চাঁদের তো হচ্ছে তোমার কি আছে মানে নিজেদের ভর আছে। এখন তোমরা সবাই জানো যে ভর থাকলে কি হবে, যে এফ সমান হইতেছে জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, তাই না। তো তার মানে কি, তার হচ্ছে একটা মহাকর্ষ বল আছে। তো তখন ও পানিগুলাকে কি করে কি নিজের দিকে আরো টেনে তোলে। তখন কি হবে যে দেখো যে সমুদ্রের পানি উপরের দিকে উঠে আসতেছে, কারণ সমুদ্রের পানি হাইট যদি বেড়ে যায় তাহলে ওইটাই তো জোয়ার হয়ে যায়, ভিতরে হচ্ছে তোমার প্লাবিত করবে, তাই না। ওইটা হচ্ছে সমুদ্রের পানিকে ফুলায় তুলে আর কি, ঠিক আছে, অমাবস্যার সময়, কেমন। আচ্ছা, এরপরে দেখো কি হইতেছে যে এই প্রশ্নটা আমরা সলভ করতে পারি। বলতেছে কি যে 0.4 মিলিমিটার পারদচাপে কত তাপমাত্রা একটি গ্যাসের আয়তন তার স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আয়তনের 3 গুণ হবে। সো এটা হচ্ছে একটু কঠিন হয়ে যায়, আমরা তারপরে সলভ করতে পারি। তো এটা হচ্ছে আমরা এই সূত্র দিয়ে পড়তে পারি যে P1V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2V2 বাই T2, তাই না। সো যেহেতু এখানে টেম্পারেচার এবং প্রেসার দোনোটাই চেঞ্জ হচ্ছে, তো তোমরা সবাই জানো যে এটা হবে মানে এই সূত্রটা P1V1 বাই T1 P2V2 বাই T2, হ্যাঁ। সো এখন স্বাভাবিক চাপকে আমরা মনে করো যে V1 মানে আমাদের যে ওয়ান গুলা, ঠিক আছে, এটাকে আমরা বললাম মনে করো স্বাভাবিক, ঠিক আছে, এটা মনে করো আমাদের 1। আর এই যে এই প্রেসার গুলো এটাকে আমি ধরলাম মনে করো 2, ঠিক আছে। সো আমরা কি জানি P সমান হচ্ছে H রো জি, তার মানে আমরা P কে চাইলে H দিয়ে রিপ্লেস করতে পারি, ঠিক আছে। তো স্বাভাবিক অবস্থায় হচ্ছে তোমার পারদস্তম্ভের চাপ কত 76 সেন্টিমিটার, তাহলে 0.76 ইন্টু আমাদের এখানে কি বলছে দেখো, সেটা হচ্ছে যে আয়তন 3 গুণ, তাই না। তার মানে V2 সমান হচ্ছে 3V1, সেটা আমরা ইউজ করবো, দাঁড়াও দেখি। সো V1 এর ভ্যালু আমরা V1 রাখলাম, T1 কত স্বাভাবিক তাপমাত্রা কত বলতো 273, তাই না, ইকুয়াল টু হচ্ছে P2 এর ভ্যালু কত, P2 এর ভ্যালু হচ্ছে আমাদের 0.4 বলা আছে, ইন্টু V2 এর ভ্যালু কত 3V1, তাই না। তাহলে এই V1 আমরা কাটাকাটি করে ফেলতে পারি। আর T2 এর ভ্যালু কত এটা আমাদের বের করতে হবে। তাহলে T2 সমান আমরা কি লিখতে পারি দেখো, T2 সমান আমরা লিখতে পারি 0.4 ইন্টু 3 ডিভাইডেড বাই 0.76 ইন্টু হচ্ছে 273, ঠিক আছে। সো এটা যদি একটু ক্যালকুলেশন আমরা করে ফেলি, ঠিক আছে, এটা যদি হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি, দাঁড়া আমি একটু হিসাব করে তোমাদের হচ্ছে অ্যান্সারটা বলি। সেটা হচ্ছে 0.4 ইন্টু 3 ইন্টু 273 ডিভাইডেড বাই হইতেছে তোমার 0.76, তাই না। তাহলে এটার অ্যান্সার আসে হচ্ছে তোমার 431। এখন ঘটনা হচ্ছে যে 431 কেলভিন হবে না সেলসিয়াস হবে, এটার অ্যান্সার অবশ্যই 431 কেলভিন হবে, তাই না। কারণ এখান থেকে হচ্ছে আমরা কি পাচ্ছি, ইয়েতে পাচ্ছি মানে এসআইতে পাচ্ছি, তাই না। আর 431 থেকে যদি তুমি 273 বিয়োগ করো তাহলে কিন্তু তুমি হচ্ছে সেলসিয়াসে পাবা আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর মুক্তিবেগ কত, এটা 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা মুখস্থ আর কি, হ্যাঁ। এই যে কিলোমিটার পার আওয়ার এরকম এরকম এগুলো কিন্তু হবে না, কিলোমিটার পার সেকেন্ড, এটা কিন্তু হচ্ছে এটার রাইট অ্যান্সার আর কি, ঠিক আছে। ওকে, সো এই ছিল ভাইয়া আপুরা তোমাদের হচ্ছে আসলে ডিপ্লোমা সেকশনে প্রিভিয়াস ইয়ারে তোমার এই সাধারণ বিজ্ঞান পার্ট থেকে আসা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের হচ্ছে কোশ্চেন পদার্থ বিজ্ঞানের সাথে যেগুলো মিলে সেগুলো আমরা ডিসকাস করার চেষ্টা করলাম। এখন আমি তোমাদের হচ্ছে আসলে
কি বলে মানে কোথায় থেকে কতগুলো প্রশ্ন আসে সেটা একটু একটু দেখাই দেয়। দেখো সেটা হচ্ছে যে ভৌত রাশি এবং পরিমাপ তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই চ্যাপ্টার গুলা খুব ভালো করে হচ্ছে একদম পড়ে ফেলবা, ঠিক আছে। তারপরে গতি এবং বল, এখান থেকে একদম ছোট ছোট বাচ্চা কাচ্চা কিছু প্রশ্ন, এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষাতে আসতেছে, তাই না। তারপরে পদার্থের অবস্থা এবং চাপ, ওই চ্যাপ্টারটা খুব ভালো করে রিডিং দিয়ে ফেলবা। তারপরে শব্দ ও তরঙ্গ, এটা থেকেও দেখলাম ভালো কোশ্চিন আসতেছে, তাই না। তারপরে আলোক বিজ্ঞান এবং তড়িৎ বিজ্ঞান, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, এখান থেকেও কোশ্চিন আসতেছে, ঠিক আছে। এবং বিবিধ এই পার্টটার মধ্যে আসলে বিভিন্ন সায়েন্সের যে পার্ট আছে সেগুলো নিয়ে তোমার যে বেসিক নলেজ সেগুলো থেকে কোশ্চিন আসছে আর কি, ঠিক আছে। ওকে, সো একটা ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য আসলে কোশ্চিন ব্যাংক দেখার কোনো গুরুত্ব মানে কি বলে মানে এর মানে গুরুত্বের আসলে শেষ নাই, রাইট। সো তোমাদের এই চাহিদাটা পূরণ করার জন্য আমি তোমাদের হচ্ছে সলভ করে দেখাইলাম আর কি, ঠিক আছে। ওকে, সো ক্লাস তোমাদের কাছে যদি মানে একবার দেখে অসুবিধা হয় তাহলে দুইবার দেখো, দুইবার দেখেও পুরোটা শেষ না মানে ভালোভাবে বুঝতে না পারলে তিনবার দেখো, সেরকম করে ক্লাসে 2-3 বার হচ্ছে দেখে ফেলো, দিয়ে খুব সুন্দর করে কোশ্চিন প্যাটার্নটা নিজের মাথার মধ্যে সেট আপ করে ফেলো। তারপর সেই ওয়াইজ নিজে হচ্ছে বই থেকে আরো অ্যাডিশনাল যে প্রশ্ন এই সিমিলার টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ে ফেলো আর কি, ঠিক আছে। ওকে, তাহলে দেখা গেছে যে তুমি তোমার ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত একটা ফলাফল অর্জন করতে পারবা, কেমন। সো এই তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। এই ক্লাসের পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন নিয়ে হচ্ছে সমস্যা হয় তাহলে তোমরা হচ্ছে জানাইতে পারো আর কি, ঠিক আছে আমাদের, তাহলে আমরা সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে আলাপ আলোচনার চেষ্টা করব। আর যে সকল মুখস্থ টাইপের জিনিসপত্র বা ইনফোগুলো ছিল চাইলে সেগুলো বইয়ের সাথে ক্রস চেক করে নিতে পারো আর কি, তাই না। কারণ মুখস্থ জিনিস তো ভাইয়ার একটু হয়তো স্মৃতি থেকে হয়ে যেতে পারে, তো তোমরা এগুলো একটু ক্রস চেক করে নিও, তাহলে বেটার আর কি, কেমন। সো এই তো, তাহলে ঠিকভাবে পড়াশোনা করো, আশা করি তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে। তোমাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে।